নমস্কার আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধুদেরকে। গল্পের গরুতে আপনাদের অনেকটা স্বাগত। গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে। বন্ধুরা, আমি আরিয়ান। আমি আবারও চলে এসেছি এই সপ্তাহের নতুন একটা গল্প নিয়ে। আজকের গল্পটা একটা ছাত্র এবং তার শিক্ষিকার গল্প। গল্পটা আপনারা ইমোশনাল গল্প হিসেবে ধরতেও পারেন, আবার নাও ধরতে পারেন। এন্ডিংটা খুব ইন্টারেস্টিং, তাই গল্পটা শেষ অবধি অবশ্যই শুনবেন। আমাদের আজকের গল্পের নাম জন্মান্তর। গল্পের লেখিকা পিয়ালি মজুমদার। এই গল্পটি আলোর ফুলকি নামক একটি পত্রিকায় এটা ছাপা হয়েছিল, যেটা অনেকদিন আগে ছাপা হয়েছিল। আপনারা হয়তো নাও পেতে পারেন। আবার যদি এটা কোথাও ছাপা হয় বা কিছু, নিশ্চয়ই আমরা সেটার সম্বন্ধে আমাদের গল্পের গরুতে জানাবো আপনাদেরকে, যাতে আপনারা চাইলে গিয়ে পড়তেও পারেন। বন্ধুরা, একটা ইনফরমেশন যেটা আমি আগের সপ্তাহের ভিডিওতেও বলেছিলাম, আবার আমি রিপিট করছি। ইউটিউব সাবস্ক্রাইব করতে, বেল আইকন প্রেস করতে, কমেন্ট করতে, লাইক করতে কোনো টাকা পয়সা লাগে না, সেটা বিনামূল্যে হয়। তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটু লাইক কমেন্ট করবেন, যাতে আমাদের লেখক যারা আছেন, আমাদের নতুন লেখক লেখিকা যারা আছেন, যারা আমাদের গল্প পাঠাচ্ছেন এবং তাদের গল্প আমাদের মাধ্যমে আপনাদের অবধি পৌঁছাচ্ছে, তারা যাতে উৎসাহ পায় এবং আরও বেশি বেশি গল্প আমাদের অবধি আসে, প্রচুর ভালো গল্প যাতে আমাদের অবধি আসে এবং সেগুলো যাতে আমরা আপনাদের অবধি পৌঁছাতে পারি। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, চেনা পরিচিত খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকে, তারা অবশ্যই তাদের গল্প ১,৫০০ শব্দের মধ্যে ছোট গল্প আমাদের অবধি পাঠাতে পারে থ্রু আওয়ার মেল আইডি। যে মেল আইডিটা আপনারা এখানে ফ্ল্যাশ করতে দেখতে পাচ্ছেন, যে কোনো একটা মেল আইডিতে আপনারা পাঠালেই হবে। কিন্তু একটা কথা সেটা হচ্ছে গিয়ে, যে গল্পটা পাঠাচ্ছে তার ফুল নেম, অ্যাড্রেস উইথ ফোন নাম্বার, ইমেল আইডিটাও যদি লিখে দিতে পারে খুব ভালো। সেখানে কিন্তু লাস্টে, গল্পের লাস্টে দিয়ে দিতে হবে, ওকে লাস্ট পেজে সেটাকে সুন্দরভাবে দিয়ে দিতে হবে। কারণ স্বাভাবিকভাবে কপিরাইটের একটা ইস্যু থাকে, সেটা তার গল্প, তার নিজের গল্প, সেই জিনিসটা। বন্ধুরা, আমরা আরেকটা জিনিস যেটা এই সপ্তাহ থেকে শুরু করছি, সেটা হচ্ছে গিয়ে যারা লেখক লেখিকা আছেন, তাদের শুধু নামটা না, তাদের ছবিটাও আমরা তাদের গল্পের পাশে আমরা দিয়ে দিচ্ছি এই সপ্তাহ থেকে, যাতে আপনারা শুধু লেখক লেখিকার নাম না, সেই লেখক বা লেখিকা কে, এই গল্পের সৃষ্টিকর্তা কে, সেটাও আপনারা দেখতে পান এবং জানতে পান। তো এটা আমাদের একটা ছোট্ট উদ্যোগ, সমস্ত লেখক লেখিকা যারা নতুন লেখক লেখিকা তাদের জন্য, এবং তাদের গল্প কোথায় ছাপানো হচ্ছে সেটাও আমরা চেষ্টা করি আপনাদের অবধি আনার জন্য। তো আপনারা যদি প্লিজ একটু আমাদেরকে সাপোর্ট করেন থ্রু ইউর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, তাহলে এই নতুন লেখক লেখিকা এবং আমরা দুজনেই আমরা খুব সাপোর্টিভ ফিল করব এবং এই ভালো উদ্যোগটাকে আরো এগিয়ে নিয়ে যেতে আমরা সাহায্য বোধ করব। তাহলে বন্ধুরা, আজ আর বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের গল্পে। আপনারা কানে হেডফোন দিয়ে গল্পের আসরের মজা নিন। আমাদের আজকের গল্প জন্মান্তর, গল্পের লেখিকা পিয়ালি মজুমদার। শুরু করছি তাহলে। ধীরে সুস্থে বাড়ির থেকে বের হলো শ্রীময়ী। ডিউটি থাকলেও কোনো মতে নাকে মুখে গুজে ছুটতে ছুটতে ট্রেন ধরার তাড়া আজ নেই। স্কুলের বড়দি বড় আশ্চর্য প্রজাতির মানুষ। ছাত্রীরা লেট করলে কোনো দোষ নেই, অথচ টিচারদের বেলায় পান থেকে চুন খসলে আর রক্ষা নেই। আজ বাবা রোজের এই ঝামেলা থেকে মুক্ত শ্রীময়ী। হোক সাময়িক, খুব স্বস্তির। মাধ্যমিকের খাতা আনবে হেড এক্সামিনারের বাড়ি থেকে। খুব দূরে নয়, অটোতে মিনিট 10। ভদ্রলোক ভারী অমায়িক। পূর্ব পরিচয়ের সুবাদে ওই দিককার কাজ সারতেও খুব একটা বেশি সময় লাগবে না। তারপর ঘোষিত ছুটির বাইরে গোটা একটা দিন তার নিজের, শুধুই নিজের। আউটসাইডারটা আজ শেষ করবেই করবে। সময় পেলে কিছু শৌখিন রান্না, ঘর গোছানো, মাও খুশি হয়ে যাবে। ভাবতে ভাবতে মনটা আরো ফুরফুরে হয়ে যায় শ্রীময়ের। অটোর লাইনেও খুব একটা ভিড় নেই। তাড়াতাড়ি করে স্ট্যান্ডের দিকে পা চালায় সে। দিদিমণি, ও দিদিমণি, একটু দাঁড়ান না। ছেলেটি হুড়মুড়িয়ে শ্রীময়ের সামনে এসে পৌঁছালো। বোঝাই যাচ্ছে অনেকটা পথ দৌড়ে এসেছে, রীতিমতো হাঁপাচ্ছে। ঘটনার আকস্মিকতায় খানিকটা হকচকিয়ে গেল সে। কিছুক্ষণ আগের ফুরফুরের ভাবটা উধাও। তার জায়গায় ঈর্ষদ, বিরক্তি ফুটে উঠেছে চোখে মুখে। ছেলেটাকে চেনা চেনা লাগলেও ধরতে পারছে না ঠিক। কি ব্যাপার, তুমি কে? এভাবে রাস্তা আটকালে যে? টিউশন নিয়ে কিছু বলার থাকলে আগেই বলে দিচ্ছি, আমি এখন আর টিউশন পড়াই না। দিদিমণি, আমি অর্ক মিত্র। আপনি সায়েন্স পড়াতেন আমায়। অনেকদিন আগের কথা, চিনতে না পারাটা
স্বাভাবিক। সরি দিদিমণি, এইভাবে এইভাবে বিরক্ত করছি। আসলে অন্যদিন অনেক সকাল সকাল বেরিয়ে যান, কিছুতেই ধরতে পারি না আপনাকে। আজ দেখলাম এই সময়, আহ, তাই কিছু আহ, দরকারি কথা ছিল যে। বলেই মাথাটা নিচু করলো ছেলেটি কোনো এক অজ্ঞাত কারণে। আর প্রায় সঙ্গে সঙ্গেই শ্রীময়ের মনে পড়ে গেল সব কিছু। ক্লাস 5-এ অর্ক মায়ের সঙ্গে প্রথম দিন যেদিন এলো, এমনই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ও মা, মা, কোথায় গেলে? খিদে পেয়েছে খুব, শিগগিরই খেতে দাও তো। ব্যাগটা খাটের উপর ছুঁড়ে ফেলে ধপ করে সোফার উপর বসে পড়ে শ্রীময়। আজ কেমিস্ট্রির ল্যাবে খুব খাটিয়েছে ম্যাডাম, জলটুকু খাওয়ার ফুরসত মেলেনি। হ্যাঁ রে, এক্ষুনি দিচ্ছি। শোন না, এক ভদ্র মহিলা এসেছিলেন, উনার ছেলেকে তোর কাছে পড়তে দেবেন। ছেলেটি রামকৃষ্ণ মিশনে পড়ে, আবার আসবেন বলে গেছেন। দেখ কি করবি, তেমন বুঝলে না বলে দিস। তোর তো সামনেই আবার পরীক্ষা। না, পড়াশোনার হাজার চাপ সত্ত্বেও শ্রীময়ী না বলতে পারেনি। লাজুক চশমার আড়ালে ঝকঝকে দুটো চোখ কি যে এক অব্যক্ত ভালোবাসায় তাকে জড়িয়ে নিয়েছিল সেদিন। সপ্তাহে 3 দিন পড়তে আসতো অর্ক, অঙ্ক, বিজ্ঞান এবং ভূগোল। প্রাথমিক লজ্জাটা কেটে গেছে এখন। রাজ্যের গল্প জমিয়ে রাখে দিদিমণির জন্য, বেশ চটপটে এবং মেধাবীও। এমন ছাত্র পেয়ে শ্রীময়ও খুব খুশি। যত্ন করে পড়া বুঝিয়ে দেয়, পুরনো পড়া নেয়, ওকে লিখতে দিয়ে নিজের পড়া করে, গল্প করে, নতুন নতুন গল্পের বই পড়তে দেয়। এইভাবে সন্ধ্যাগুলো ভালোই কাটে অর্কের সান্নিধ্যে। সেদিনও অর্ক এসেছে সন্ধ্যা নামতেই। আজ ওর পরীক্ষা নেওয়ার দিন। 2 সপ্তাহ অন্তর এক একটা বিষয় পরীক্ষা নেয় শ্রীময়ী। বই খাতা ব্যাগ পাশের ঘরে জমা রেখে কাগজ পেন সাজিয়ে বই পড়ার টেবিলে গুছিয়ে বসে আছে অর্ক। শ্রীময়ী প্রশ্নপত্র দিতেই চুপচাপ লিখতে শুরু করে। 1 ঘন্টার মধ্যে সব উত্তর লিখে জমা দিবি। 1 মিনিটও সময় বেশি পাবি না কিন্তু। আমি পাশের ঘরে আছি, কিছু দরকার হলে ডাকিস। অর্ক সম্মতিতে ঘাড় হেলাতেই শ্রীময়ী চলে আসে নিজের ঘরে। ফিজিক্স প্রজেক্টের কাজ কিছু বাকি রয়ে গেছে। র্যাক থেকে প্র্যাকটিক্যালের নোটবুকটা নামায়। কয়েকটা এক্সপেরিমেন্ট লিখতে হবে, সঙ্গে আঁকা। পেন স্ট্যান্ডের সব থেকে প্রিয় পেনটার দিকে হাত বাড়াতে এক রাশ বিরক্তি। উফ, নেই, এই পেনটা আবার কোথায় গেল? কিছুদিন হলো এক নতুন সমস্যা দেখা দিয়েছে। পেন, কালার পেন্সিল, স্কেল, ইরেজার কিছুই পাওয়া যাচ্ছে না, সব যেন রীতিমতো ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার কালেকশন নেহাত মন্দ নয়, তাই কাজ চলে যাচ্ছে ঠিকই, কিন্তু কিন্তু এমন হওয়ার কারণটা তো বোঝা যাচ্ছে না। এমনিতে সে খুব গোছানো, তার ঘরে তো বাইরের কেউ আসে না তেমন। দুবেলায় ছাত্রছাত্রী, মাঝে মধ্যে 2-3টে বন্ধু বান্ধব, এই তো। নিজের ব্যাগ, শোকেস, বইয়ের তাক সব আতিপাতি করে খুঁজলো সে। না, কোথাও নেই। মনটাই খারাপ হয়ে গেল শ্রীময়ের। তবে কি স্মৃতিবিভ্রম হচ্ছে এই বয়সেই? জিনিসপত্র হারিয়ে আসছে, কে জানে। আস্তে আস্তে খাতাটা টেনে অন্য একটা পেন দিয়ে লিখতে শুরু করে সে। মনমরা ভাবটা কাটছেই না কিছুতেই। পেনটা খুব প্রিয় ছিল তার। জন্মদিনে তার বেস্ট ফ্রেন্ড তিয়াশা তাকে গিফট করেছিল। কি আর করা যাবে, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে লেখায় মন দিতে চেষ্টা করলো শ্রীময়ী। এই মুহূর্তে একটা সবুজ কালির পেন খুব দরকার তার। তার কাছে বোধহয় নেই। খুঁজবে যে, সে এনার্জিটাও আর পাচ্ছে না। অর্কের কাছে থাকতে পারে। উঠে বাইরে যেতে গিয়ে খেয়াল হলো অর্কের ব্যাগ তো তারই কাছে জমা আছে, ওখানে খুঁজলেই হয়। বাইরের খোপটার চেনটা টানতেই তার মাথাটা টলে গেল। শ্রীময়ী
শ্রীময়ী নড়াচড়া করার শক্তিটুকু হারিয়ে ফেলল যেন। নিজের চোখে বিশ্বাসই করতে পারছে না সে। খোপের ভেতর অগন্তি পেন, পেন্সিল, স্কেল, স্টিকার, স্কেচ পেনের স্তূপ। তার মধ্যে উকি দিচ্ছে তিয়াশার দেওয়া পেনটা। শুধু শুধু ওই পেনটা নয়, তার সব কটা হারানো জিনিস অতি যত্নে রাখা আছে ছোট্ট খোপটার ভেতরে। দিদিমণি, হয়ে গেছে। অর্কের ডাকে হুঁশ ফিরল শ্রীময়ের। কতক্ষণ যেন ভূতে পাওয়া মানুষের মতন বোধশক্তিহীন হয়ে বসেছিল সে। ঠিক আছে, তুই আয়। নেক্সট দিনের জন্য কি কি পড়া দিয়েছিলাম মনে আছে তো? সব যেন ঠিকঠাক পাই। আর শোন, কাল কাল তোর মাকে একবার দেখা করতে বলিস তো। বলবি দিদিমণি বলেছে, খুব দরকার। নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক দেখানোর চেষ্টা করে শ্রীময়ী। অর্ক চলে যেতেই ভাবনায় ডুবে গেল আবার। এই ধরনের কাজ করার পরেও অর্কের নির্লিপ্ততা তাকে অবাক করেছে খুব। এটা এটা কি কোনো অসুখ? ক্লেপ্টোমেনিয়া? পেন পেন্সিলের পাহাড় তো এটারই ইঙ্গিত করছে যে যে অনেকদিন ধরেই এই অভ্যাস রপ্ত করেছে অর্ক। অথচ ওর নিজের সংগ্রহ যথেষ্ট আছে। এখান থেকে রাশ না টানলে অর্কের ভবিষ্যৎ কোনো চোরাবালিতে ডুবতে চলেছে ভেবেই শিউরে ওঠে শ্রীময়ী। ছি 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 ছি, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে দিদিমণি। এরম ধারার স্বভাব পেল ছেলেটা শেষে। আজ আজ ফিরুক ওর বাবা, কপালে দুঃখ আছে ছেলের। আমি আমি কালই আপনার জিনিসগুলো ফেরত দিয়ে যাব। আমার আর মুখ রইল না আপনার কাছে। বলতে 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 ডুকরে উঠল আলপনা দেবী, অর্কের মা। শ্রীময়ী খানিকটা অপ্রস্তুত হয়েই, আরে না না, শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমি আপনাকে ডেকে পাঠাইনি। তেমন হলে তো আমি গতকাল। এক ধরনের মানসিক অসুখ আছে যাকে বিজ্ঞানের পরিভাষাতে ক্লেপ্টোমেনিয়া বলা হয়। মানে অন্যের জিনিস না বলে নিয়ে এক ধরনের আত্মপ্রসাদ লাভ করে রোগী। নেওয়ার পর ওই জিনিসগুলোর প্রতি বিশেষ আগ্রহ আর থাকে না, কিন্তু লুকিয়ে কিছু নেওয়ার উত্তেজনাটাই বারবার এই কাজ করতে প্ররোচনা দেয় তাকে। অর্কর যদি তেমন কিছু হয়ে থাকে, এখন থেকে সতর্ক হলে ভবিষ্যতের বড় কোনো বিপর্যয় থেকে রক্ষা পাওয়া যাবে। প্লিজ ওকে বকাবকি করবেন না, হিতে বিপরীত হতে পারে। বরং ঠান্ডা মাথায় সত্যিটা জানার চেষ্টা করুন। আর আমার জিনিসপত্র নিয়ে ভাববেন না, আমি অর্কের সঙ্গে কথা বলে মিটিয়ে নেব নিজের মতন করে। একটা না কথাগুলো বলে দম নেওয়ার জন্য একটু থামল শ্রীময়ী। তারপর আস্তে আস্তে বলল, অর্ক আমার খুব প্রিয় কাকিমা। ও বুদ্ধিদীপ্ত, সম্ভাবনাময়। ওর ভালোর জন্যই এত কিছু বললাম। আশা করি ভুল বুঝবেন না আমায়। আলপনা দেবী কি বুঝলো কে জানে। কিছুক্ষণ চুপ থেকে, ঠিক আছে দিদিমণি, আজ তাহলে যাই বলে সিঁড়ি দিয়ে নেমে গেলেন ধীরে ধীরে। 2 সপ্তাহ কেটে গেছে, পড়তে আসেনি অর্ক। মাঝে একদিন ফোন করেছিল শ্রীময়ী, অর্কের জ্বর হয়েছে, সেরে উঠলে পাঠাবে বলেই লাইনটা কেটে দেন আলপনা মিত্র। এদিকে শ্রীময়ের বিএসসি ফাইনালের পরীক্ষা শুরু হয়েছে। বাড়ি ফিরে জল খাবার খেয়ে সবে পড়তে বসেছে, মা এসে বলল অর্কের বাবা এসেছে দেখা করতে। আপনার আগের মাসের মাইনাটা দিদিমণি, আর এই যে পেন পেন্সিলগুলো দেখুন না সব ঠিক আছে কিনা। একটা বড় খাম টেবিলের উপর রাখলেন অর্কের বাবা। সে ঠিক আছে, কিন্তু অর্ক এখন কেমন আছে? পড়তে আসবে কবে? এখন তো আমার পরীক্ষা চলছে, সুস্থ থাকলে সামনের সপ্তাহ থেকে পাঠাতে পারে। ও আর পড়তে আসবে না। খুব দুঃখ পেয়েছে। ছেলে মানুষ, নিজের ভেবে নিয়েছিল হয়তো, দিয়েও দিত আপনার জিনিসগুলো আপনাকে। অথচ অথচ আপনি ওকে শুধু চোর বলেননি, পাগলও বলেছেন।
দেখুন, আমরা খুব সাধারণ মানুষ, এত সব বুঝি না। ও এলে আবার কি করতে কি করবে, আমাদেরও তো একটা মান সম্মান বলে কিছু আছে বলুন। তার চেয়ে বাড়িতেই পড়ুক, মাস্টার ঠিক করে দিয়েছি আমরা। রাগে দুঃখে চোখের কোণাটা জ্বালা করে ওঠে শ্রীময়ের। অপমানটা কাটার মতন খচখচ করে বুকের ঠিক মাঝখানে এসে বিঁধল। অর্কের মুখটা বারবার ভেসে ওঠে দাগি আয়নাটার বুকে। কি ভাবছেন দিদিমণি? খানিক বিহ্বল ভাবেই অর্কের মুখের দিকে তাকিয়ে রইল শ্রীময়ী। সেই মুখ, শরীরের কাঠামোর সাথে সাথে চশমার কাঠামো পাল্টেছে শুধু। কাজটাও মোটা হয়েছে খানিকটা। ঠোঁটের উপর হালকা গোফের রেখা জানা দিয়েছে। বয়স দ্রুত সীমানা পেরোচ্ছে কৈশোরের। পুরনো জ্বালাটা টের পাচ্ছে আবার। ইচ্ছে করছে ছেলেটার গালে ঠাটিয়ে একটা চড় মারতে। কিন্তু এতদিন পর আমার সাথে কি দরকার থাকতে পারে তোমার, যে রাস্তার মাঝে এভাবে কেটে কেটে কথাগুলো বলে শ্রীময়ী। বাড়িতে যাওয়ার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারিনি, তাই তাই এভাবে রাস্তাতেই। আমি জানি আমি বা আমার পরিবারের লোকজন আপনার সাথে যে ব্যবহার করেছি তা ক্ষমার অযোগ্য। সেই ভুলের মাসুল আজও বয়ে বেড়াচ্ছি। সেদিন আপনার বলা কথাগুলো মা বাবা গুরুত্ব দিলে আমাকে এতগুলো দিন রিহ্যাব সেন্টারে কাটাতে হতো না দিদিমণি। চমকে গেল শ্রীময়ী। কি বলছে অর্ক? রিহ্যাব সেন্টার মানে? অর্ক বলে চলে, বাবা একদিন বলল তুই দিদিমণির পেন চুরি করেছিস, তাই তোকে আর পড়াবে না দিদিমণি। কি সব এনেছিস আমায় দিয়ে দিস, আমি ফেরত দিয়ে আসবো। কাল থেকে নতুন স্যার আসবে তোকে পড়াতে। আর শোন, এই নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। সেই দিন খুব কেঁদেছিলাম জানেন। না হয় একটা ভুল করে ফেলেছি, তাই বলে এইভাবে দূরে সরিয়ে দিলেন। আমার তো কোনো দিদি নেই, আপনাকেই তো। কেমন যেন বদলে গেলাম তারপর। অন্যের জিনিস না বলে নেওয়াটা আরো বেশি করে নেশার মতো চেপে বসলো। ধরা পড়লেও অম্লান বদনে মিথ্যা বলতাম, দোষ চাপিয়ে দিতাম অন্যের ঘাড়ে। স্কুল থেকে টিসি দিয়ে দিল, পাড়ার স্কুলে ভর্তি হলাম, সেখানেও রাখলো না। বন্ধুরা তো অনেক আগেই সরে গিয়েছিল, আত্মীয় স্বজনরাও দূরত্ব বাড়াতে শুরু করলো। দোকান বাজার অনুষ্ঠান বাড়ি সব জায়গাতে যাওয়া বন্ধ হয়ে গেল। বাবার ধৈর্যের বাঁধ ভাঙল সেই দিন, যেদিন পিসির শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদের সময় দেওয়া গয়না থেকে আমি একটা হার। বলতে বলতে গলা বুঝে এলো অর্কের। প্রিয় ছাত্রের মুখের দিকে তাকাতে পারে না শ্রীময়। বরফ গলছে কোথাও ভেতরে ভেতরে। এই পরিণতি যে তার কল্পনারও অতীত ছিল। বিষণ্ণ গলায় বলল, যাক, যা হওয়ার তা তো হয়েইছে। এখন কি করছিস? আর আমার কাছে আসার কারণটা তো রিয়াব থেকে ছুটি পাওয়ার পর মামা বাড়ি চলে যাই আসানসোলে। সেখানে প্রাইভেটে পড়াশোনা। মাধ্যমিকের পর ছুটিতে বাড়ি ফিরেছি, মাসখানেক হলো। এখান থেকেই পড়াশোনা করব এইবার। মা আমায় সব সত্যি বলে দিয়েছে দিদিমণি। বলেছে দেখা করে যেন ওদের হয়ে ক্ষমা চাই আপনার কাছে। কিন্তু কিন্তু কি করলে ঠিকঠাক ক্ষমা চাওয়া হয় আমি তো জানি না, বলে ব্যাগ থেকে একটা বড় বাদামি রঙের প্যাকেট বের করে এগিয়ে দিল শ্রীময়ের দিকে। আসানসোলে থাকতে রেল বস্তির কিছু বাচ্চাকে পড়া দেখিয়ে দিতাম একটা স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে। আসার সময় ওরা কিছু পারিশ্রমিক দেয় আমাকে, সেই দিয়ে এই বইগুলো। আমি জানি আপনি বই পড়তে খুব ভালোবাসেন, নেবেন তো দিদিমণি? অবাধ্য কোনো হাওয়া যেন এলোমেলো করে দিয়ে যাচ্ছে শ্রীময়ীকে। খসে পড়ছে বহুকালের জমা ধুলোর আস্তরণ।
এক্ষুনি বৃষ্টি আসবে। পড়বি আমার কাছে? তুমি আমায় পড়াবে? সত্যি বলছো দিদিমণি? হেসে ফেলে শ্রীময়ী। সন্ধ্যায় আসিস, এখন যা, পালা, বৃষ্টি আসছে, দেখছিস না? দ্রুত পায়ে এগিয়ে যায় শ্রীময়ী নিজের গন্তব্যে। অর্ক কিন্তু দাঁড়িয়েই থাকে, নিমেষহীন চেয়ে থাকে তার গমন পথের দিকে। মনে মনে বলে, একদিন তোমার মতন হব দিদিমণি, দেখো। বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো, চারপাশ ঝাপসা। স্লেট রঙের আকাশটা অবাক হয়ে দেখলো ঝাপটার ভেতর দিয়ে হেঁটে যাচ্ছে একটা ছেলে, আনমনে ভিজতে ভিজতে তার নতুন জন্মের দিকে, আলোর দিকে। জলবাতাসে তখন নতুন গান, আমি তোমার মতো হব, আমি তোমার মতো হব। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প জন্মান্তর? সত্যি গল্পটা খুব অসাধারণ। আমাকে ব্যক্তিগতভাবে খুব ছুঁয়ে গেছে গল্পটা। আশা করি আপনাদেরও খুব ভালো লেগেছে। কেমন লাগছে আমাদের উপস্থাপনা, কেমন লাগছে আমাদের গল্প, প্লিজ আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা সত্যি প্রচুর উৎসাহ পাই, এবং আমাদের লেখক লেখিকারাও। আর বন্ধুরা, যেমন আপনারা জানেন, আমাদের দেওয়া ইমেল আইডি, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব কেউ খুব ভালো লেখক লেখিকা হয়ে থাকলে সে কিন্তু নিশ্চয়ই নিজের পাঠানো ১,৫০০ শব্দের মধ্যে ছোট গল্প আমাদেরকে পাঠাতে পারে। আমরা নিশ্চয়ই সেটা পাঠ করে শোনাবো, আমরা এখানে উপস্থাপনা করব বিনামূল্যে। আর অবশ্যই তার নাম দিয়ে, তার ছবি দিয়ে আমরা সেটা উপস্থাপনা করব। কিন্তু তার অ্যাড্রেস ডিটেল, কিন্তু তার লাস্ট পেজে, গল্পের লাস্ট পেজে তার অ্যাড্রেস ডিটেলটা কিন্তু আমাদের চাই। সে কোথা থেকে, তার ফোন নাম্বার, কারণ আমরা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তারপরেই তার গল্প আমরা উপস্থাপনা করব। কোনো রকম রাজনৈতিক গল্প আমরা এখানে উপস্থাপনা করি না। এছাড়া সমস্ত রকমের গল্প আমরা এখানে উপস্থাপনা করে থাকি। তো যে কোনো রকমের গল্প আপনারা আমাদেরকে পাঠাতে পারেন, আমরা সেটাকে পড়ে দেখে তারপরে অবশ্যই আমরা এখানে সেটাকে উপস্থাপনা করব। আর বন্ধুরা, আপনারা কে কোথা থেকে লিখছেন সেটা অবশ্যই জানাবেন। আপনারা কি ধরনের গল্প শুনতে চাইছেন সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই ধরনের গল্প আপনাদের সামনে নিয়ে আসা। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য, আমাদেরকে এত সাপোর্ট করার জন্য। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও আগামী সপ্তাহে দেখা হবে একটা নতুন ধরনের গল্প নিয়ে, একটা নতুন গল্প নিয়ে, আর হয়তো কোনো নতুন লেখক অথবা লেখিকার গল্প নিয়ে। আজ তাহলে আসছি, সবাই ভালো থাকবেন। নমস্কার।